আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। দর্শক, আজকে একটা মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটে গেছে। এটা ঘটেছে দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়ার মুয়ান বলে একটি শহর আছে, সেখানে ব্যাংকক থেকে একটা বিমান আসছিল 181 জনকে নিয়ে। 181 জনকে নিয়ে বিমানটা আসছিল, কিন্তু যখন নামছিল এয়ারপোর্টে, যেটা হয়েছে, বিমানের যে চাকা, যেটা আর কি বডিতে ঢোকানো থাকে উড়ে যাওয়ার পরে, এবং যখন আবার নামে বিমান, তখন সেই চাকাটা বডি থেকে বের করা হয়। বের করে তার উপরে ভর ভর করে খানিকটা এগোই, গতিবেগ কমানো হয়, তারপরে বিমানটা থেমে যায়। কিন্তু যেটা হচ্ছে, সেই চাকা খোলেনি। বডি থেকে যেভাবে চাকাটা বের করা হয়, আমি দর্শক তারও একটা ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। যারা বিমানে চড়েছেন তারা তো জানেন অনেক কিছুই, আর যারা চড়েননি তারাও আজকালকার নেটের দুনিয়াতে হয়তো জানতে পারেন, খোঁজ খবর হয়তো রাখেন, যে বিমান উড়ে যাওয়ার পরে চাকাটা বডির মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়। আবার যখন অবতরণ করে তখন আবার সেই চাকাটাকে ওইভাবে বডির ভিতর থেকে নামানো হয়। কিন্তু সেই যে গিয়ার বা যাই বলি না কেন, সেই চাকার বেরোয়নি, মানে খোলেনি চাকাটা বডি থেকে, চাকাটা খোলেনি। এবং দেখুন, ঘসড়াতে ঘসড়াতে বিমানটা যাচ্ছে, ঘসড়াতে ঘসড়াতে। একটা গতিবেগ তো ছিল বিমানের, ফলে যখন নামিয়ে দেওয়া হয়েছে চাকা খোলেনি। যে গতিবেগটা ছিল তার জন্য, মানে এই যে এটা কিন্তু ওই বিমানের না, মানে ভিতরে যে উড়ানের পরে ঢুকে যায় চাকাগুলো, তারপর চাকা যে বিমান, আমি কি বলবো, আমি হয়তো বেশি বলে ফেলছি, আপনারা হয়তো অনেকেই জানেন, বা বেশিরভাগ লোকই আপনারা জানেন, যে বিমান যখন ওঠে তখন চাকার উপরে ভর করে খানিকটা ছোটে, তারপর আস্তে করে মানে মাথাটা উপর দিকে করে দেয়, তারপরে উড়ে যায়। তো চাকা থাকে বিমানের সঙ্গে, তো উড়ে যাওয়ার পরে সেই চাকা আর ওই মানে ওপেন অবস্থায় থাকে না, চাকাটা বডির ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। তারপর আবার যখন ল্যান্ডিং এর ব্যাপারটা আসবে, মানে যখন নিচের দিকে নামবে বিমান, তখন সেই চাকা আবার বডি থেকে বের করা হয়। ওটা এমনই সিস্টেম আর কি, যে বডি থেকে বেরোনো মানে লুজ এরকম না, ও খুব শক্তপোক্ত সবকিছু সিস্টেম আছে ওই রকম। কারণ বাইরে চাকা থাকলে তো হাওয়া ধরবে, তো সেই জন্য স্মুথ যাওয়ার জন্য চাকাটা বডির ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়। তো তারপর সেই চাকার উপরে ভর করে আবার প্লেনটা খানিকটা এগোই, তারপরে মানে গতিবেগ কমানো হয়, তারপর দাঁড়াই। তো সেটা যেটা হয়েছে, চাকাই খোলেনি। এবারে হয়েছে গতিবেগকে নিয়ন্ত্রণ করা যায়নি, গতিবেগকে নিয়ন্ত্রণ করা যায়নি। চাকার নামলে চাকার সঙ্গে তো থাকে, তো গতিবেগ তো নিয়ন্ত্রণের একটা কন্ট্রোলিং একটা ব্যাপার থাকে, তো একটা কন্ট্রোল প্যানেল তো কাজ করে সেখানে। তো এবার গতিবেগ নিয়ন্ত্রণ করা যায়নি। ও যতটা পেরেছে, ওই যে গতিবেগে নেমেছে, ওই ঘসটাতে 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 গিয়ে একেবারে একটা পাঁচিলে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। পাঁচিলে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, এবং তার জেরে 181 জনের মধ্যে মাত্র 2 জন বেঁচেছেন, 179 জন মারা গেছেন। মারাত্মক একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা আজকে এই ঘটেছে দক্ষিণ কোরিয়াতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। হয়তো বলবেন যে আপনি আবার এইসব নিয়ে কেন বলতে এলেন। দেখুন, আরামবাগ টিভি তো আমরা যেমন একটা প্যাটার্নের খবর করি, পলিটিক্সের খবর বেশি করি, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যেগুলোর ভিজুয়াল বিশেষ করে সামনে আসে, যখন ছবি সামনে চলে আসে, তো সেগুলো দেখানোর অর্থ, যদি এখান থেকে কিছুটা শিক্ষা, সতর্ক, বা এই প্রসঙ্গে যদি কিছু আলোচনাতে সেফটি সিকিউরিটির কথাটা উঠে আসে, সেটা খারাপ কি? সেই জন্য মাঝে মধ্যে আরামবাগ টিভি একটু অন্য ধরনেরও খবর করে, এটাও বলতে পারেন তার একটা। আমি আরো যে কারণে বলতে এলাম, আমিও কয়েকবার তো চেপেছি ফ্লাইটে। আমি অনেক বড় বয়সে চেপেছি, আগে থেকে। বিমান তো একটা স্বপ্নের ব্যাপার ছিল। যখন আমরা গ্রামে ছিলাম, ওই ছোটবেলায়, তখন ওই উপর দিয়ে উড়ে গেলে সেটা দেখার জন্য ছুটতাম। গাছের উপর দিয়ে চলে গেল অনেকটা উঁচু দিয়ে, আবার খুব কাছাকাছি গেলে, মানে যদি সেটা দেখতে পারি, সেটা একটা বিরাট ব্যাপার ছিল। সেটা ইতিহাস ছেড়ে দিন। তো আমি খুব বড় বয়স, আমি 1.5-2 বছর আগে থেকে, না, আমি 2021-এ প্রথমবার চেপেছি, তারপর বেশ কয়েকবার চেপেছি।
তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে ভিতরে বসার পর ওখানকার সেফটি সিকিউরিটি নিয়ে কি ধরনের কথা বলে দেওয়া হয় সেসব অভিজ্ঞতা আছে। ওখানে যারা থাকেন সংস্থার বিমানের যারা কর্মী, বিমান সেবিকা, তারা সব বলে দেন যে যদি কখনো জলেতে মানে বিমানকে অবতরণ করার প্রয়োজন হয়ে পড়ে তখন কি করবেন, কিভাবে নিজেকে বাঁচাবেন, কি মানে একটা ওই টাইপের দেওয়া হয়, মানে ফুলিয়ে হাওয়া দিয়ে সেটাকে মানে পিঠের সঙ্গে বেঁধে নিতে হবে আর কি, তাহলে জলে পড়লে মানে বাঁচতে পারবো। যারা সাঁতার জানেন না, সাঁতার কি আর জানবেন, দূরে রাখলে সাঁতারে কতটা যাবেন। তো সেই সেফটি সিকিউরিটির ওইগুলো বলে দেওয়া থাকে কি করতে হবে, কোন গেট দিয়ে বেরোবেন, যারা গেছেন বিমানে তারা জানেন। প্রথমেই বিমান ওড়ার আগে এগুলো বলে দেওয়া হয়, ইশারা করে বলে দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষাতে বলে দেওয়া হয় কি করে কি করবেন না করবেন, জরুরি প্রয়োজনে সব বলে দেওয়া হয়। তো এইসব বলার পরেও কিছু কিছু সতর্কতা মানে যদি সুযোগ থাকে আর কি, সেটা নেওয়ারও একটা ব্যাপার থাকে। যদিও বিমান দুর্ঘটনা ঘটলে আপনি যেখানেই বসবেন, মানে কোন জায়গায় বসলে আপনি অক্ষত থাকবেন এটা এটা এখন নিশ্চিত করে কিছু বলা যাবে না। বিমান দুর্ঘটনা ঘটলে আপনি যদি মনে করেন যে আমি যদি ওই জায়গায় বসতাম তাহলে হয়তো বেঁচে যেতাম বা অমুক তমক, এরকম নিশ্চিত করে কিন্তু কিছু বলা যায় না। সিকিউরড মানে সব থেকে নিশ্চিত সিট কোনটা, যেখানে বসলে আমার কিছু হবে না, যেদিকেই মানে প্রথম দিকে শেষ দিকে যেখানেই গন্ডগোল হোক, মানে খারাপ হোক, আমি বেঁচে যাব, এরকম নির্দিষ্ট করে কিছু বলা যায় না। বিমান যেমন এখানে ধরুন এই ঘটনা ঘটেছে, তো 181 মধ্যে 179 জন মারা গেছেন, তো এর আবার কোথায় আপনি নিরাপত্তার কথা ভেবে সিট চয়েস করবেন, এটা তো বলা যায় না। সুতরাং বড় দুর্ঘটনা ঘটলে বাঁচার চান্স খুবই কম, কিন্তু তবুও যেটা বলছেন যারা এক্সপার্ট, যারা বিশেষজ্ঞ, যদি আর কি সুযোগ থাকে সেই মতো করে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা আমি বলতে চাইছি আর কি। তো সেটার ক্ষেত্রে দর্শক আমি কয়েকটা টিপস বলতে পারেন বলে দিই, আমিও অন্যদের কাছ থেকে জেনেছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলি, আপনারা কি জানেন যে বিমানের কোন জায়গাতে তেল ট্যাঙ্ক, মানে তেল মানে ফুয়েল, ওর যে বিমানের যে ফুয়েল, যে জ্বালানি, সেই ট্যাঙ্কটা কোথায় থাকে জানেন? এই যে বিমানের বডির মধ্যে সেটা থাকে হচ্ছে ডানাতে দেখবেন ফুয়েল ভরা হয়, ডানাতে দুটো ডানাতেই থাকে, এবং একটা ডানা তেল মানে ফুয়েল হয়ে গেলে আবার অন্য ডানা থেকে কানেকশন আছে আর কি, সেই জায়গা থেকে ওই ফুয়েল নিয়ে চলবে ফ্লাইট, ডানাতে ইঞ্জিন থাকে। তো এটা হচ্ছে বেসিক সেন্স আর কি, যে তাহলে যদি আমি একটু নিশ্চিত সিটে বসতে চাই, আমি আবার বলছি যেখানেই বসুন বেঁচে যাবেন 100% বলা যায় না, তবু আর কি তুলনায় যারা বাঁচেন তাদের মধ্যে এই জায়গার লোকেরা অনেক সময় বেঁচে যান এই জায়গায় বসলে। আমি সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা বলছি। তো দেখুন, যখন ডানাতে ফুয়েল ট্যাঙ্ক থাকে, আগুন যদি লাগে তো ডানা ধরে ধরে কোন দিকে আগে যাবে? ধরুন মাঝ আকাশে আগুন লেগেছে, ডানা ধরে ধরে কোন দিকে আগে যাবে? তাহলে ডানার লাগোয়া বডিতে আগে যাবে, সাধারণ কনসেপ্ট যেটা। তার মানে ডানার লাগোয়া যে সিটগুলো থাকে সেই জায়গাগুলো সেই সিটগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটা ভালো। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট। এটা যারা এক্সপার্ট, আমি শুধু এটা আমার কথা না, যারা এক্সপার্ট তারাও সেই কথা বলবেন, যে ডানার কাছাকাছি যে সিটগুলো থাকে ফ্লাইটে সেইগুলোকে অ্যাভয়েড করে যদি একটু আগে পিছিয়ে বসা যায়, এটা একটা টিপস। আর যেটা বলা হচ্ছে, এই যে ধরুন তিনটে করে সিট থাকে, তো এদিকে তিনটে এদিকে তিনটে, সবারই মানে অনেকেরই ইচ্ছা জানালার ধারে বসবো, এটা একটা ইচ্ছা আছে, কিন্তু জানালার ধারে বসলে বিপদ বেশি, এবং এদিকেও বিপদ আছে। যেটা বলা হচ্ছে যে মাঝের সিট, তিনটে সিটের মাঝের সিট হচ্ছে তুলনায় নিরাপদ। আবার বলছি, নিরাপদ 100% কিছু বলা যাবে না, তুলনায় নিরাপদ হচ্ছে মাঝের সিট। দুদিকে দুজন করে থাকবেন, মাঝখানে যদি থাকবেন তিনি তুলনায় নিরাপদ। ফলে মাঝের সিটে অনেকে বসতে চান না। আমি দেখি সাইড সিট, আমারও সেই একই ইচ্ছা ছিল প্রথম দিকে, সাইড সিট দেখতে দেখতে যাবো, আর না হলে এই সাইডে একটু স্পেস পাওয়া যায়। মাঝখানে যেন দুজনের মাঝখানে একটা গাঁথা হয়ে থাকে, তো সমস্যা হয়, কিন্তু মাঝের সিট সব থেকে নিরাপদ তুলনায়। এটা দুটো। আর তৃতীয় যেটা, এমার্জেন্সি গেট যেখানে, তার মানে তার কাছে এমার্জেন্সি গেটের সামনে, এটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক সিস্টেম। এমার্জেন্সি গেট মানে তো এমার্জেন্সি ব্যাপারে প্রয়োজন। ফলে এইগুলো হচ্ছে মোটামুটি একটা ধরে নেওয়া হয় যে এইগুলো মানে তুলনায় সেফটি, মাঝের দিকে বসা তুলনায় সেফটি। আর ওই তো এইগুলো একটু যদি ভেবে চলেন, কখনো সুযোগ থাকে, সবসময় সিট আপনি চাইলেই পাবেন না আপনার রেতে, কিন্তু ওই জানালা বা এই সাইডে বসার একটা খুব চান্স থাকে, তার তুলনায় সেফটির দিক দিয়ে মাঝের সিট অনেক বেশি নিরাপদ। আর ডানা লাগোয়া এ থেকে বসাটা একটু এড়িয়ে যাওয়াই ভালো। আর মুখ থুবড়ে পড়লে
মুখের দিক দিয়ে তো লাগবে। আমি আবার বলছি, যখন দুর্ঘটনা ঘটে অনেক দিক দিয়েই ঘটতে পারে, সেটা কোনো কথা না, তবু আর কি বলছি কয়েকটা বিষয়, যদি একটা চান্সের, যেমন আমরা যেমন ছোটবেলায় শিখেছিলাম, আমাদের বাড়ির লোকেরাই শিখিয়ে দিয়েছিলেন যে বাসে উঠলে কখনো সামনের গেট দিয়ে বাসে উঠবে না, পেছনের গেটে বাসে উঠবে। কেন বলা হয়েছিল বলুন তো? পেছনের যে গেট হয় বাসের, পেছনের গেটের পরে আর কোনো চাকা থাকে না, সামনের গেটের পরে চাকা থাকে, পেছনের চাকাটা। সামনের যে গেট হয় বাসের, দুটো গেট হয় না অনেক বাসের, এখন তো একটা গেট হয় অনেক বাসের, সে তার কিছু করার নেই, একটা দিয়ে উঠতে হবে। কিন্তু সামনের গেটের পরে তো চাকা থাকে, তো যদি সামনের গেট থেকে কেউ পড়ে যান কোনো কারণে, কিন্তু পরে চাকায় পড়ে যাবেন, মানে ওই বাসের সেম বাসের পরে চাকায় ঢুকে যেতে পারবেন। আর পেছনের গেট থাকলে, পেছনের গেট যেটা আমাদের লোকাল বাসগুলো আগে হতো আর কি, ওই সেই টিনের বাস দেখেছেন তো আপনারা, সেই পেছনের গেট দেখবেন সবসময় চাকার পরে হয়, পেছনের চাকার পরে পেছনের গেট হয়, মানে পেছনের গেটের পরে কোনো চাকা থাকে না, ফলে উঠতে গিয়ে নামতে গিয়ে কিছু পিছলে যাওয়া হলেও মানে ওই গাড়ির চাকাতে পড়ে যাওয়ার চান্স থাকে না। তো এই আর কি। কিন্তু দুর্ঘটনা ঘটলে তো আবার এটাও হতে পারে আপনি এখানে পড়লেন, পরের গাড়ি এসে মেরে দিয়ে চলে গেল, সেটা অন্য বিষয়। আমি বলছি যে তুলনায় নিরাপত্তার, মানে নিরাপত্তার যে ব্যাপারটা, নিরাপদের যে ব্যাপারটা, এটা একটু ভেবে চলা উচিত। আমরা তো সবাই, বিপদ তো ঘটতে পারে, কিন্তু তবু আমরা চেষ্টা করি যে বিপদকে এড়ানোর জন্য আমরা এইভাবে চলবো, সেই আর কি। কিছু সেফটি সিকিউরিটি টিপস বলতে পারেন, সেটা আমি দিয়ে রাখলাম, যেহেতু এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আজকে ঘটেছে, এত মানুষের প্রাণ একসঙ্গে চলে গেল, 181-র মধ্যে 179 জন। তো যেহেতু এখন বিমানের যাত্রীর সংখ্যা বাড়ছে, মানুষের যাতায়াত বেড়েছে, তো আবার আপনি বসলে অন্যজনকে আবার ডানার পাশে বসতে হবে, আপনি হয়তো চয়েস করলেন মাঝের, অন্যজনকে জানালার পাশে বসতে হবে, মানে প্রাণ গেলে আপনি হয়তো নিরাপদ, কিন্তু অন্যদের প্রাণ চলে যাবে, ফলে যারি যাবে তারই তো ক্ষতি, এটা কোনো কথা না। তবু আর কি কয়েকটা টিপস, যেহেতু এইসব নিয়ে এক্সপার্টরা বলে থাকেন, আমি কয়েকটা টিপস দিয়ে রাখলাম। এবার যদি সুযোগ সুবিধা থাকে, অপশন থাকে, আপনারা চয়েস করবেন। তো যাই হোক দর্শক, এই ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর একটা ভিডিও আপনাদের সামনে রাখলাম। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে